সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই। আমি নুজহাত রহমান আজ পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি এবং নিয়ে এসেছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা। আজ আমরা আলোচনা করব সম্পর্কের নীরব অভিমান এই বিষয়ের উপর। প্রত্যেকটি সম্পর্কে আমরা অনেক রকম অনুভূতির ভেতর দিয়ে যাই, তার মধ্যে অভিমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার অভিমান বিষয়টি কি, কেন হয়, কি করা প্রয়োজন, এইটি নিয়ে তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমরা করব সালেহ সিদ্দিক অনিকের সাথে। সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট সালেহ সিদ্দিকী অনিক আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ সবাইকে। সালেহ, আপনি তো অনেক বছর ধরেই সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমি যতটুকু জানি। এই মানে আপনি এমন একটা বয়সের সাথে কাজ করেন যাদের ভেতরে এই ধরনের আবেগীয় সম্পর্কের মধ্যে তারা আছে, আবেগীয় সম্পর্কগুলো শুরু হয়েছে, বিভিন্ন সময় সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে, এরকম উত্থান পতনগুলো আপনি ভীষণভাবে দেখেন। তো আপনাকে সেই অভিজ্ঞতার প্রেক্ষাপট থেকে একটু জিজ্ঞেস করতে চাই যে অভিমান বিষয়টা কি? শুরুতে আপনি বললেন যে অভিমান কিন্তু আমাদের খুব সিম্পল একটা মানসিক অনুভূতি এবং আমাদের যে অনেকগুলো ইমোশন রয়েছে ওই ইমোশন গুলোর মধ্যে একটাকে আমরা বলতে পারি অভিমান। আর অভিমানের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর সমার্থক কিন্তু খুব বেশি ইংরেজি শব্দ আমরা খুঁজে পাই না। কাছাকাছি কিছু শব্দ খুঁজে পাই, কিন্তু হুবহু অভিমানের ইংরেজি শব্দ খুঁজে পাওয়া খুব দুষ্কর। তার মানে আমরা বলতে পারি যে এই অভিমান শব্দটা আমরা যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য, অর্থাৎ এটা আমাদের একটা বিশেষ অনুভূতি যা হয়তো অন্য সংস্কৃতিতে বুঝতে পারবে না। যেমন আমাদের ইমোশনের যেমন একটা প্রভাব রয়েছে আমাদের লাইফে, প্রত্যেকটা ইমোশনের কিন্তু কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। যেমন অ্যাঙ্গারেরও কিছু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। ঠিক ওই রকমই অভিমান এরকম একটা অনুভূতি যার কিছু পজিটিভ দিক আছে, যার কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি তখন অভিমানটা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু আবার আমরা যখন নেগেটিভ দিকটাকে ফোকাস করব তখন কিন্তু এটা আমাদের উপর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বা নেগেটিভ প্রভাব ফেলবে। তো আমরা আসলে বুঝতে হবে যে অভিমানটা আসলে আমাদের কেন আসছে, কি কারণে আসছে, কতদিন থাকছে, এই অভিমানের গভীরতা কতদিন আমাদের ভিতরে থাকছে, কত দূর আমরা ওইটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। এটা যখন আমরা বুঝে আচরণ করব তখন মনে হয় যে অভিমানটা আমাদের জন্য পজিটিভ কিছু বয়ে নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো কাদের সাথে হয় আসলে এই অভিমান? সবার সাথেই হতে পারে এটা। সম্পর্কে সব ক্ষেত্রেই কিন্তু অভিমানের ব্যাপারটা রয়েছে। এটা যেমন হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বাবার সাথে সন্তানের হতে পারে, মায়ের সাথে সন্তানের হতে পারে, শিক্ষকের সাথে স্টুডেন্টের হতে পারে, কখনো কখনো ফ্রেন্ডের সাথে হতে পারে। তবে একটা শর্ত হচ্ছে যে অভিমান হওয়ার জন্য একটা ক্লোজ রিলেশনশিপের দরকার, অর্থাৎ দূরের যে মানুষ যাকে শুধু আমি চিনি তার সাথে কিন্তু ওইভাবে অভিমান হবে না। তার সাথে অভিমান হওয়ার সম্ভাবনা বেশি যার সাথে আমার সম্পর্ক তুলনামূলকভাবে ক্লোজ। যেমন আমার ক্লাসে হয়তো 50 জন সহপাঠী রয়েছে, এর মধ্যে থেকে 1 জন 2 জন আমার ক্লোজ, তাদের প্রতি আমার বিশেষ এক্সপেকটেশন রয়েছে। আমি অসুস্থ, আমি এক্সপেক্ট করতেই পারি আমাকে দেখতে আসবে। আসলো না, তখন কিন্তু আমার ভিতরে অভিমান কাজ করতে পারে। এই তার মানে কি দাঁড়াচ্ছে যে খুব ছোট ছোট বিষয়, খুব ছোট ছোট চাওয়া, ওই চাওয়াগুলো যখন পূরণ হয় না তখনই কিন্তু সমস্যাগুলো তৈরি হয় এবং অভিমানটাও কিন্তু ছোটই থাকে প্রথমে। কিন্তু যখন যেটা হয় যে আমরা যখন এটাকে নার্চার করতে পারছি না, ফোকাস করতে পারছি না, তখন কিন্তু এটা আস্তে আস্তে বড় হতে থাকে, চাপ একটা ক্ষোভ জমা হতে থাকে। প্রকাশ ভঙ্গিগুলো কিভাবে হয় অভিমানের? অভিমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণত এটা প্রকাশ করা হয় না, এটা নীরবেই আমরা রেখে দেই ভিতরে। এটা অনেকটা এরকম যে জমতে থাকে, যে ছোট্ট একটা ক্ষোভ। যেমন আপনি হয়তো খুব গুছিয়ে আপনার হাজবেন্ডের সাথে বের হচ্ছেন, সুন্দর করে সাজগোজ করেছেন, দেখতে ভালো লাগছে, ভাই হয়তো এটা ফিলও করছে কিন্তু আপনাকে সে বলল না। তো মনে হলো যে আজকে অনেকদিন পরে আমাদের ম্যারেজ ডেতে আমরা বের হচ্ছি, সাজুগুজু করে, একটু বলবে না যে দেখতে ভালো লাগতেছে? তো ওই যে মনের ভিতরে ছোট্ট একটা ক্ষোভ জন্ম হলো, একটু বলতে তো পারতো। এরকম কিন্তু আমার সাথে অনেকে শেয়ার করে যে এরকম বা এরকম হয়েছে যে আমাদের ম্যারেজ ডে, খুব একটা সুন্দর করে শাড়ি পরেছি, সাজগোজ করেছি, হাজবেন্ড আমার দিকে একবার ভালো করে তাকালোও না, বললোও না যে তোমাকে দেখতে ভালো লাগতেছে। যে ছোট্ট একটা অনুভূতি তার ভিতরে ক্ষোভ তৈরি করলো। আচ্ছা, তারপরে সে রান্না করেছে কষ্ট করে, সে রান্নাটা ভালো হয়েছে, যে রান্না দিয়ে সে খেলো ভালো করে কিন্তু প্রশংসা করলো না যে এই রান্নাটা ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। ফলে কি হচ্ছে, তার ভিতরে একটা অভিমান জন্ম হচ্ছে। তারপর হচ্ছে সে তার জন্য একটা গিফট নিয়ে এসছে, তো গিফটটা নেওয়ার পরে, রিসিভ করার পরে যতখানি খুশি হওয়ার কথা ছিল, অ্যাপ্রিসিয়েশনের কথা ছিল, ধন্যবাদ জানানোর কথা ছিল, সেটা সে জানালো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না। ফলে আরেকটা অভিমান জমা হলো। ব্যাপারটা যেটা হয়, এইরকম করে যখন জমা হতে থাকে
তখন সমস্যাটা তৈরি হয়। ছোটখাটো অভিমান আমাদের লাইফে থাকতে পারে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ডিপ্রাইভেশনের ব্যাপারটা থাকে তখন কিন্তু এটা সিরিয়াস আকার ধারণ করতে পারে, যে সম্পর্কের অবনতি হয়, কখনো কখনো আউটবাস্ট হতে পারে, কখনো কখনো এটার থেকে সম্পর্ক বিচ্ছেদের মতো ঘটনা তৈরি হতে পারে। আবার এইভাবে ব্যাখ্যা করতে পারি যে রাগ করে অনেক অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আবার পজিটিভ দিকও আছে, যে ঠিক আছে, যেমন এরকম হলো যে কোনো একটা ফ্রেন্ড ভালো রেজাল্ট করেছে, তার ফ্রেন্ড হয়তো অতটা ভালো রেজাল্ট করতে পারে নাই, কিন্তু তাকে একটা ফোন দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া যে ঠিক আছে তুমি আগামী বছর ভালো করবা, এটা হয়তো সে করে নাই। এর ফলে ফ্রেন্ড খুব কষ্ট পেলো যে ও ভালো রেজাল্ট করলো। এরকম হয়েছে, আমি ক্লায়েন্ট পেয়েছি যে এসএসসির ক্ষেত্রে যেটা হয়েছে যে আরেকটা ফ্রেন্ড গোল্ডেন এ প্লাস পেয়েছে, আরেকটা ফ্রেন্ড এ প্লাস পেয়েছে, নর্মাল এ পেয়েছে। তো ওর মনটা খারাপ ছিল, ও এক্সপেক্ট করতেছিল ফোন বন্ধুকে ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে ঠিক আছে ফ্রেন্ড যেটা হয়েছে হয়েছে, তুমি আগামীতে ভালো করে ট্রাই করবে, তো এটা নিয়ে এমপ্যাথি শো করবে। তো এটার এক্সপেকটেশন ছিল, যখন সে ফোন করে নেয় তার ভিতরে অভিমান তৈরি হয়েছে এবং এটাকে সে পজিটিভলি ডাইভার্ট করেছে, যে আমি জেদে কনভার্ট করেছে, মানে পজিটিভলি আমি এটাকে বলতে পারি, জেদ বলা যাবে না, এটাকে একটা পজিটিভলি সে একটা মোটিভেশন হিসেবে নিয়েছে, যে আমি ওকে দেখিয়ে দিব যে আমিও ভালো করতে পারি, আমার সেই অ্যাবিলিটিটা আছে। পরবর্তীতে কিন্তু এইচএসসি তে দেখা গেল যে ও ভালো রেজাল্ট করলো, এ প্লাস পেলো। তো এই জায়গাটাতে তার মানে হচ্ছে আমরা যদি পজিটিভলি টার্ন করতে পারি, এটারও কিন্তু একটা পজিটিভ ইমপ্যাক্ট আমাদের লাইফে পড়তে পারে। আচ্ছা, ছোট ছোট ক্ষেত্রে যেরকম দেখা যায়, আপনি যেমন একটা বললেন না যে হয়তো হাজব্যান্ড এক্সপেক্ট করছে যে ওয়াইফ ফোন করে খবর নিবে, কিংবা ওয়াইফ হয়তো এক্সপেক্ট করছে যে দুপুরে কি খেলো একটা ফোন করে জানাবে। তো ছোট ছোট প্রকাশভঙ্গিও আছে, হয়তো জানালো না, কিন্তু বাড়ি যাওয়ার পর দেখা যাচ্ছে যে যে প্রত্যাশাটা করেছে সে হয়তো খুব ভালো করে কথা বলছে না, সে হয়তো একটু এমন একটা ভঙ্গি প্রকাশ করছে যেটাতে মনে হচ্ছে যে সে কিছু না কিছু নিয়ে রুষ্ট হয়েছে, কিন্তু সেটা সে জানাচ্ছে না, তাই না? এরকম ছোট ছোট প্রকাশ থাকে। হ্যাঁ, হতে পারে যে এই যে এটাও কিন্তু অভিমান তৈরি করতে পারে, যে পয়েন্টগুলো আপনি মাত্র বললেন, যে একজন বাসায় ফিরেছে, দুটো ব্যাপারে হতে পারে, সে যদি ভালো করে ওয়েলকাম না পায় সেটাও হতে পারে, আবার সে যখন বাসায় ফিরলো, সে যখন তার যারা ক্লোজ আছে তাদের সাথে ভালো করে কথা না বলছে, তখন কিন্তু অভিমানটা তৈরি হতে পারে। আসলে এখানে যেটা হয় যে একটা বড় অংশ থাকে ভুল বোঝাবুঝি, যে আমি যে কোন অবস্থানে আছি সেই অবস্থানটা যদি আমি না জানাতে পারি আমাদের কাছে যারা আছে তাদেরকে, তখন কিন্তু তার যে এক্সপেকটেশন সেটা ডিফারেন্ট থাকবে। যে আমি যে খুব ব্যস্ত আছি, একটা মিটিং এ ঢুকছি, আমি বা ক্লাসে ঢুকছি, আমি ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইনফর্ম করা দরকার আছে। ফলে আমি দীর্ঘ সময় হতে ফোন দিচ্ছি না বাসায়, বাসা থেকে রাগ হয়ে আছে, আমি বাসায় ফিরলাম, এমন হতে পারে যে সে আমার সাথে প্রপারলি কথা বলছে না, ফলে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে গেল। আমি সন্তানদের খোঁজ খবর নেইনি, বাসায় ফেরার পর সন্তানরাও হয়তো আমার টেক কেয়ার করছে না বা আমার কাছে জিজ্ঞেস করছে না। অর্থাৎ যখন এটা ভয়ঙ্কর আকার ধারণ করে, যখন এটা উভয় দিক থেকে হতে পারে, হয়ে যায়। অর্থাৎ আমি অভিমান করেছি, অভিমানের পাল্টা আরেকজন অভিমান করেছে, এবং সেইটা নীরবে প্রকাশ চলছে। এখানে কিন্তু যেটা বললাম যে অ্যাঙ্গারের মতো কিন্তু ঝগড়া হচ্ছে না, সাইলেন্ট, এটা সাইলেন্ট থাকছে। ফলে এখান থেকে কিন্তু বের হয়ে আসার ক্ষেত্রে একটি জটিলতা থাকে। এই জায়গাটাতে আমরা একটা কথা বলি যে কাউকে না কাউকে ইনিশিয়েটিভ নিতে হয় জায়গা থেকে বের হয়ে আসার জন্য। আচ্ছা, সেখানে যাওয়ার আগে তার মানে আমরা কি কি পেলাম? অভিমানের কারণ একটা হচ্ছে যে এক্সপেকটেশন, আমার কিছু প্রত্যাশা আছে, সেগুলো আমি প্রকাশ করছি না, কমিউনিকেট করছি না। আমার প্রত্যাশা যা থাকবে সেগুলো আমি যতক্ষণ পর্যন্ত না প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত সেটা পূরণ হওয়াটা খুবই অসম্ভব, কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে যে পূরণ হয়ে যাবে না বলা অংশগুলো। আমি বলবো না, কিন্তু প্রত্যাশাটা পূরণ হয়ে যাবে, এরকম একটা ধারণা আমাদের ভিতরে কাজ করে। এটা সব ক্ষেত্রেই, যে বিশেষ করে সন্তান বাবা সম্পর্কের ক্ষেত্রে বা মানে প্যারেন্টাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব হয়, যে বাচ্চারা সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হচ্ছে যে বাবা মা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ বাচ্চাদের সাকসেস আছে অনেক। যেমন একটা বাচ্চা ক্লাস 5 সমাপনীতে ভালো করলো, অষ্টম শ্রেণীর যে পরীক্ষা আছে সেটাতে ভালো করলো, সে এসএসসি তে ভালো করলো, এইচএসসি তে ভালো করলো, কিন্তু তাকে কোনোদিন প্রশংসা করা হচ্ছে না। অর্থাৎ তাকে কিন্তু কম্পিটিশনের জায়গাটা তাকে সবসময় বলা হচ্ছে যে হ্যাঁ এরকম তোমাকে করতে হবে, চেষ্টা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু বাচ্চারা আরো ভালো করতে হবে, কিন্তু সে যে ভালো করেছে এর থেকে ভালো করা যায় না। আর আমাদের দেশে যেটা বলি যে A+ তো গোল্ডেন A+ যদি আমরা বলি এটাকে, এটাই সবচেয়ে ভালো। এখন এর থেকে তো ভালো নরমালি করা সম্ভব না। এখন এটাও যখন করছে সন্তান, তখন কেউ যখন প্রশংসা করছে না, তখন ভাবছে যে আমি আসলে কি করছি। তো তার ভিতরে একটা কোশ্চেন থেকেই যায়, এবং এই কোশ্চেন যেটা থাকে
সেটা দিন শেষে তার ভিতরে একটা অভিমান তৈরি করে। অনেক ধন্যবাদ, অনেক আপনাকে। আমরা একটা বিরতির সময় হয়ে এলো, বিরতিটা নিয়ে আবার কথা বলছি। দর্শক সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। সম্পর্কের নীরব অভিমান, এই বিষয়ে কথা হচ্ছে সালেহ সিদ্দিকী অনিকের সাথে। অনেক আমরা যেখানটায় ছিলাম যে অভিমান কি কারণে হয় সেটার একটু বিস্তারিত আমরা জানতে চাই। একটা আমরা পেয়েছি যে হ্যাঁ প্রত্যাশা আছে, প্রত্যাশার যখন এবং প্রাপ্তির সাথে মিল হচ্ছে না সেটা, এবং আমি কমিউনিকেট করছি না। আর কি কি কারণে অভিমান হতে পারে? অভিমানের অন্যতম একটা কারণ হচ্ছে যে আনসলভ কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্ব যেটা রয়েছে এটা যখন সমাধান না করা হয়। এটা হতে পারে যে খুব সিম্পলি যে যেমন ফ্যামিলিতে যারা বড় থাকে তাদের কাছে সবার একটা প্রত্যাশা থাকে, যেমন একটা ফ্যামিলিতে প্রপার্টি ভাগ হবে এবং এক্সপেক্ট করা হয় যে বড় আছে ফ্যামিলি সেই ইনিশিয়েটিভটা নিয়ে প্রপার্টিটা ভাগ করে দেবে। তার মানে প্রপার্টি ভাগ নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে। এই যে এক্সপেকটেশনটা থাকলো যে বড় ভাই আমার যে প্রপার্টি গুলো আছে সেটা প্রপারলি সবাইকে ভাগ করে দেবে, সে যখন করছে না তার মানে হচ্ছে যে আনসলভ কমপ্লিট যখন থাকছে তখন কিন্তু আমাদের ভিতরে অভিমান হতে পারে। তো তখন আমরা যেটা করি যে আমাদের এটা অভিমানের প্রকাশ পায়, আমরা হয়তো চুপচাপ থাকি, বড় ভাইয়ের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা কমিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা আরো বেশি বাড়ছে। আরেকটি ইস্যু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। কেন ফিনান্সিয়াল ইস্যুটা গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকের খরচের একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে এবং বিশেষ করে আমি আমার স্টুডেন্টদের নিয়ে যেহেতু বেশি কাজ করি, একটা এক্সাম্পল দিলে খুব সহজ হবে যে আমার স্টুডেন্ট গ্রামের বাড়ি গিয়েছে, সে একটা বিশ্ববিদ্যালয় অনার্স করে, তো তাকে যখন সে ঢাকা আসবে তার টিকিট কেটে দিয়েছে বাসা থেকে, এবং সে যখন আসবে তখন তাকে 100 টাকা দিয়েছে মা। তো তখন সে মানে এটা তার খুব অভিমান হয়েছে মনের ভিতরে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাকে কেন 100 টাকা দিল। টাকা না দিত সেটা ঠিক আছে, আমাকে তো পাঠাই টাকা, কিন্তু কথা হচ্ছে যে 100 টাকাটা কেন দিতে হবে। তো তার কথা ছিল যে আমি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাকে ঠিক 100 টাকা দেওয়া যায় না, কারণ আমি যদি নামি কোথাও বাস থেকে নেমে এক কাপ চা বা হালকা স্ন্যাক্স খেতে আমার 100 টাকা খরচ হয়ে যাবে। তো 100 টাকা দেওয়াটা তার জন্য একটা মিনিংলেস একটা ব্যাপার। তো তার যেটা দুঃখ, তার যে অভিমানের মেইন কারণ হচ্ছে তার মা এবং বাবা আর্থিকভাবে স্বাবলম্বী। তারা 100 টাকা না দিয়ে 1000 টাকা দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যে সবসময় তাকে চেপে চেপে টাকা দেওয়া, অর্থাৎ সে আসছে এতদিন পরে গ্রামের বাড়ি থেকে, তাকে হাতে 100 টাকা দিল, তো এটা তার কাছে অনেক ইনসাল্টিং মনে হয়েছে, এটা তার ভিতরে অনেক অভিমান তৈরি হয়েছে এবং সে বলেছে যে স্যার তারপরে আমি আসার পরে 3-4 দিন বাবা মার সাথে কথাই বলি নাই। তার মানে আমরা যখন অভিভাবক যারা আছি তাদেরকে আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের সন্তানদের মানে যে মানে খরচের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যেন আমরা এমন ভাবে দেই যাতে তাদের নিডটা ফুলফিল হয়। যে সময়ের সাথে সাথে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সন্তান এখানেও তাহলে ওই প্রত্যাশাটা কাজ করেছে সন্তানটির হ্যাঁ, মাঝে যে বুঝলো না কেন বুঝতে পারলো না। সুতরাং ওই ফিনান্সিয়াল ইস্যুটা কিন্তু তার লাইফে একটা সমস্যা তৈরি করছে। আবার অভিভাবকদের একটা বিষয় বোঝার আছে যে কে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করে, ওই ইনস্টিটিউশনের সাথে কিন্তু আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে। যেমন যদি আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, ওদের একটা লাইফস্টাইল আছে, যখন ওরা ইউনিভার্সিটিতে যাচ্ছে সেখানে কিন্তু একটা খরচের ব্যাপার আছে। তো বাবা মাকে শুধু যে টিউশন ফি দিচ্ছে তাহলেই কিন্তু সন্তানের চাহিদাটা পূর্ণভাবে পূরণ হয় না। এই ক্ষেত্রে কিন্তু সে যেন তার পোশাক-আশাক বা অন্যান্য দিক থেকে যেন অ্যাডজাস্ট করতে পারে তার ফ্রেন্ডদের সাথে, সেই জায়গাটাকে কিন্তু ফোকাস করা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা কিন্তু আমরা আসলে ফোকাস করতে পারি না অনেক সময়, বা আমরা ফোকাস করি না। ফলে একটা অভিমান তৈরি হয় যে ঠিক আছে, আমাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু পুরোপুরি সাপোর্টটা কেন দিচ্ছে না? আমার এই জিনিসটা দরকার, আমি কেন পাচ্ছি না? যেমন সময়টা এরকম হয়ে গেছে যে ল্যাপটপ বাচ্চাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে যারা অনার্স লেভেলে পড়ে 3rd ইয়ার 4th ইয়ারে কিন্তু একটা ল্যাপটপ প্রয়োজন পড়তে পারে, বা ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে। এখন এই ল্যাপটপটাকে অভিভাবক বিলাসিতা ভাবতে পারে যে একটা ল্যাপটপ কিনে দেব, কি দরকার? এটা হয়তো 15-20 বছর আগের প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল। কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ওর অ্যাসাইনমেন্ট, ওর যে কনটেন্ট গুলো আছে সেগুলো রেডি করার জন্য তার একটা ল্যাপটপ দরকার। যখন কিনে দিচ্ছে না তখন একটা অভিমান তৈরি হচ্ছে। একটা ভালো ফোন দরকার, কিনে দিচ্ছে না, অভিমান তৈরি হচ্ছে। তার মানে ফিন্যান্সিয়াল ডিলিংস যদি আমরা সন্তানদের সাথে প্রপারলি না করি, সেটাও কিন্তু তাদের মধ্যে এক রকমের অভিমান তৈরি করে দিতে পারছে। বিশেষ করে এখন একটা ব্যাপার তো এটাও তো অবশ্য পাশাপাশি আছেই যে এই জিনিসগুলোর যেমন ইউজ আছে তেমনি অ্যাবিউজও তারা করে। হ্যাঁ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে
কি হচ্ছে, এটা দিয়ে সে কি করছে। এখন একটা ইউনিভার্সিটি লেভেলের ছেলে অ্যাবিউজ করার সম্ভাবনা কম, এটা আমরা ধরে নিতে পারি যে তার যে এইজ হয়েছে। কিন্তু আমরা যদি কোনো 19 এর বাচ্চাকে এটা করে কিনে দিই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন আমি আমার এক ক্লায়েন্টের কথা বলতে পারি। ও যখন ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় A+ পেল তখন ওর বাবা খুশি হয়ে ওকে অনেক হাই কনফিগারেশন এর একটা ল্যাপটপ কিনে দিল। তো সে যেটা করলো, সে ক্লাস 8 এর বাচ্চার কাছে কিন্তু ল্যাপটপটা অত প্রয়োজনীয় বিষয় না। কারণ তার পড়াশোনার মধ্যে ল্যাপটপ ব্যাপারটা অত ভালো করে আসে না। ফলে সে কি করলো, কি করে হ্যাক করতে হয়, কি করে করতে হয়, মানে যেটা হচ্ছে যে কম্পিউটারের সাথে ক্রাইমের তো কিছু সম্পর্ক আছে। সে দেখা গেল ওই টাইপের বিষয়ে জড়িয়ে পড়ছে এবং এটার থেকে ইন ফিউচার পরবর্তীতে সে অ্যাডিকশনে জড়িয়ে পড়লো। এটার থেকে সে আনফেয়ার রিলেশনে জড়িয়ে পড়লো। ফলে কিন্তু তার লাইফে এই ল্যাপটপটা দেওয়ার কারণে তার লাইফে সমস্যাটা বাড়লো। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে যে বাচ্চাটা পড়ছে তার কাছে একটা কম্পিউটার বা ল্যাপটপ আমার মনে হয় বর্তমান সময়ে প্রয়োজনীয় একটা বিষয়, একটা যুগের চাহিদা প্রয়োজন। তো ওইটাকে যখন ফোকাস করছে না কোনো অভিভাবক, কারো সামর্থ্য নয়, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। কিন্তু সামর্থ্য থাকার পরেও কোনো অভিভাবক কিন্তু সেটাকে ফোকাস করতে চায় না, ফলে সমস্যাটা তৈরি হয়। আবার একটা জিনিস ঘটে যে আমাদের যদি সম্পর্কের ক্ষেত্রে পাস্টে যদি রিলেশনশিপ ট্রমা থাকে, যেমন আমি আমার একটা বন্ধুকে খুব বিশ্বাস করতাম, এটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে বলছি, কিন্তু কোনো কারণে সেই বন্ধুত্বটা আমার সাথে প্রতারণার রূপ নিয়েছে, বন্ধুত্বটা প্রতারণার দিকে চলে গেছে। এইটাও কিন্তু ইন ফিউচারে কারোর সাথে যখন সে সম্পর্ক করতে যাবে, ফ্রেন্ডলি রিলেশনই করতে যাবে, তখন কিন্তু তার ভিতরে ট্রমা কাজ করবে। ওর যে যার সাথে সে ফ্রেন্ডশিপ করছে তার ছোট ছোট বিষয় হয়তো তার কাছে মনে হবে যে অভিমানের কারণ হয়ে দাঁড়াবে। তার মানে হচ্ছে যে পাস্ট ট্রমা, রিলেশনশিপ ট্রমা যদি থাকে তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সে সবসময় এরকম অভিমান তার ভিতরে কাজ করতে থাকবে। তার মানে সে ঘুরে ফিরে ওই ট্রমাটিক জায়গাতে আবার ফিরে যেতে চায়। ফলে তার ভিতরে ভয় কাজ করে যে সম্পর্কটা টিকবে কিনা, বা সে নিজে অনেক সতর্ক থাকে, বা তার ফ্রেন্ডের কাছ থেকে তার এক্সপেকটেশন লেভেলটা বেশি থাকে। ফলে সম্পর্কের মধ্যে সবসময় একটা আনকনসিয়াসলি একটা দ্বন্দ্ব চলতে থাকে। আরো অনেক রকমের যেমন অভিমান চলতে থাকে, যেমন এখনকার যে সম্পর্কগুলো হতে দেখি, এখন মানে যারা আর কি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, তাদের সম্পর্কগুলোর ভেতরে থাকে যে ওভার প্রোটেক্টিভ একটা ব্যাপার থাকে। সেই ওভার পজেসিভনেস থেকেও কিছু অভিমান তৈরি হয়, কিছু প্রত্যাশা থাকে যেগুলো পূরণ হয় না এবং পূরণ করা সম্ভব না হয়তো। সেই অসম্ভবের জায়গাগুলোতেও কিন্তু অভিমান তৈরি হয় হতে পারে এবং সেটাও একটা বড় হতে হতে মহিরুহের জায়গায় চলে যায়। একটা ইরাশনাল এক্সপেকটেশন বড় হয়ে একটা বড় কিছু তৈরি করে দেয়। হ্যাঁ, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বিষয়টা শেয়ার করি, যে এক্সপেকটেশনটা কি, যে এখন এটা ফ্রেন্ডলি রিলেশন হোক, রোমান্টিক রিলেশন হোক, স্টুডেন্ট লাইফে এটাতে হয়তো মানুষ জড়িয়ে যাচ্ছে। এখন প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পয়েন্টটা আপনি বললেন যে এই সম্পর্কটা যখন দুজনের সাথে হয় তখন কিন্তু সে অন্য যে ফ্রেন্ডলি রিলেশন গুলো আছে সেগুলো হারিয়ে ফেলছে। ফলে ভালো মন্দ সবকিছু একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। আর যখন ডিপেন্ডেন্সি থাকে তখন তো অভিমান, মানে ক্ষণে ক্ষণে অভিমান করতে থাকে যে তুমি এটা কেন করলা না, কেন ফোন দিলা না, আমি ঘুম থেকে উঠবো কেন জাগায় দিলা না। বা আমার অভিজ্ঞতা যেটা বলে যে একবার এরকম হয়েছে যে আমার ইউনিভার্সিটি একটা মেয়ে কান্নাকাটি করছে যে কি হয়েছে, তো ঠিক আছে, পরে আমার কাছে আনলাম, জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে, বললো যে ও ফোন ধরছে না। আমি বললাম যে কোনো কাজে হয়তো ফোন ধরে নাই। তারপরে ওর সিচুয়েশন দেখে মনে হলো যে না, আমার একটা ফোন দিয়ে দেখা দরকার, কি হয়েছে। তো আমি ফোন দিলাম, যে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো স্যার আমি ক্লাসে ঢুকেছি। খুব সিম্পল একটা ব্যাপার, কিন্তু এটা তার অভিমান হয়েছে যে সে কেন ফোন ধরলো না, আমি ফোন দিয়েছি আমার ফোন ধরলো না। তার মানে ওই যে ওভার এক্সপেকটেশনটাও কিন্তু এক রকমের অভিমান তৈরি করে। আমাদের এই জায়গাটা আসলে খেয়াল করা উচিত। এক্সপেকটেশনটা হবে, কিন্তু সেটা যেন ওভার এক্সপেকটেশন না হয়ে যায়, কারণ প্রত্যেকটা মানুষের কিছু লিমিটেশন রয়ে গেছে। মানুষ কিন্তু চাইলেই সবকিছুকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারে না, মানুষ পারফেক্ট হতে পারে না। একজন মানুষকে আসলে লেস দেন পারফেক্ট যদি আমরা চিন্তা করি তাহলে এই অভিমানের জায়গাটা কমে আসবে। এক্স্যাক্টলি, এবং সেই ওভার এক্সপেকটেশনের কথা আমরা বলেছি, সেই জিনিসগুলো আবার প্রকাশও করছি না। যতক্ষণ প্রকাশ না করছি ততক্ষণ সেই এক্সপেকটেশন আসলে পূরণ হওয়ারও সম্ভাবনাটা কম। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, এসে আবার কথা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সালেহ সিদ্দিকী অনিকের সাথে সম্পর্কের নীরব অভিমান এই বিষয়ের উপর। সালেহ সিদ্দিক, যেখানটাতে আমরা ছিলাম যে অভিমান কি কি কারণে হয় সেগুলো আমরা জানলাম, অভিমানের সংজ্ঞাও জেনেছি। এই যে যখন অভিমান হচ্ছে
তখন আমরা নিজেদেরকে ম্যানেজ করার জন্য অনেক কিছু করি। তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো স্বাস্থ্যকর উপায়, অনেক কিছুই আছে যেগুলো অস্বাস্থ্যকর উপায়। এই কি করি আসলে আমরা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর মিলিয়ে যদি একটু জানতে পারি। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বাস্থ্যকর উপায়ে যদি থাকি তাহলে তো ভালো কিছুই ঘটছে, যেটা এক্সাম্পল আগেও শেয়ার করছিলাম যে আমি পড়াশোনা নিয়ে খুব মোটিভেটেড হয়েছি, আমি খুব ভালো করে পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি। এরকম যদি পজিটিভ হয় তাহলে এই অভিমানগুলো ভালো কিছু। কিন্তু নেগেটিভ কিন্তু হয় যে আমার ফ্রেন্ড আমাকে গুরুত্ব দিচ্ছে না, তার মানে আমি স্মার্ট না, আমাকে স্মার্ট হতে হবে। স্মার্ট হওয়ার কি উপায় হতে পারে? যে আমাকে অ্যাটেনশন দিবে আমি যদি স্মোকিং করি। তো সে হয়তো স্মোকিং করতো না, কিন্তু সবার দৃষ্টি আকর্ষণের জন্য বা গ্রুপ অফ পিপলের দৃষ্টি আকর্ষণের জন্য সে হয়তো স্মোকিং করছে। সে হয়তো তার ড্রেসিং সেন্সটা খুব ডিসেন্ট ছিল, কিন্তু এমন ভাবে সেটাকে চেঞ্জ করছে যেটা আসলে দৃষ্টিকটু হচ্ছে। কিন্তু সে ভাবছে যে আই এম ডুইং দিস, আই এম গেটিং অ্যাটেনশন। এরকম ব্যাপার অ্যাটেনশন ঘটছে। পাওয়ার জন্য অ্যাটেনশন এগুলো পাওয়ার করছে। জন্য। আবার এর থেকে বেশি খারাপ যেটা হয়ে যাচ্ছে, কখনো কখনো মানুষ অভিমান থেকে এটা অ্যাডিকশনের দিকে চলে যেতে পারে। বিশেষ করে খুব প্রিয়জনের কাছ থেকে যখন সে মনে করছে যে আমি কন্টিনিউয়াস অবহেলার শিকার হচ্ছি, তখন সে কিন্তু বিকল্প হিসাবে কোনো নেগেটিভ কোনো কিছুতে জড়িয়ে পড়তে পারে। তার মধ্যে অ্যাডিকশন হতে পারে, সে অ্যালকোহল অ্যাবিউজ করতে পারে, ড্রাগ অ্যাবিউজ করতে পারে, বা সে কোনো মানে ভয়ঙ্কর বিহেভিয়ার এর মধ্যে জড়িয়ে পড়তে পারে যেটাতে তার ক্ষতির সম্ভাবনা আছে। তো তার মানে এই যে আনহেলদি বিহেভিয়ার করছে, এট দি এন্ড অফ দি ডে এটা কিন্তু সম্পর্ককে আরো জটিল করছে, আরো জটিলতর করছে। আনহেলদি বিহেভিয়ার কিন্তু কখনোই সমস্যার সমাধান করতে পারে না, বা সাময়িক সে আনন্দ পেলেও এটার কিন্তু নেগেটিভ দীর্ঘমেয়াদী একটা কনসিকুয়েন্স তার লাইফে এবং সে যাদের সাথে আছে তাদের লাইফেও কিন্তু পড়ছে। অর্থাৎ এটাকে আমরা ধরি যে নীরব অভিমান থেকে আমি কেউ অ্যাডিকশনে চলে গেল। অ্যাডিকশনের প্রথম দিকে হয়তো ফ্যামিলি টের পাবে না, কিন্তু যখন অ্যাডিকশনের পরিমাণটা বাড়তে থাকবে, প্রথম যেটা তার প্রয়োজন পড়বে, অ্যাডিকশনের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দরকার তার। এই টাকাটা সে কোথা থেকে পাবে? ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নেবে। যদি সে না পারে তাহলে সে হয়তো কোনো অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়বে। আল্টিমেটলি ওই পরিবার এবং সমাজ ব্যবস্থা কিন্তু যদি আমরা শুরুতে এটাকে প্রপারলি ডিল না করি, এটাকে যদি আমরা সমাধানের জায়গাতে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অ্যাটলিস্ট ওই ব্যক্তি এবং ওই পরিবারের জন্য একটা সাফারিংস এর বড় কারণ হয়ে দাঁড়াবে এই অভিমানটা। সেই অ্যাডিকশনটা যদি অ্যাডিকশন থেকে যে অভিমান হচ্ছে, মানে আসল ঘট শুরু তো হলো অভিমান থেকে। সেই অভিমানটা আমি বিকল্প উপায় আমি করতে গেলাম যে আমার ভিতরে যে কষ্টটা হলো আমি সেটাকে চাপতে গেলাম, আমি বিকল্প নেগেটিভ উপায় খুঁজে বের করলাম। আমি বই পড়ার মেকানিজম, জি কোপিং করতে চাইলাম, কোন সাবস্টেন্স অ্যাবিউজ শুরু করে দিলাম যে ঠিক আছে আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি ওকে ভুলে থাকবো, আমি সাবস্টেন্স অ্যাবিউজ শুরু করে দিলাম। তো এই জায়গাটাই বলছি যে এইটা ব্যক্তির যেমন ক্ষতির সাথে সাথে পরিবার এবং সমাজ ব্যবস্থা সব জায়গায় কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এটার জন্য আসলে আমাদের চিন্তা করতে হবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি একটু সচেতন হই, বিশেষ করে এই যে কমিউনিকেশনের জায়গাটা, অর্থাৎ আমাদের মধ্যে রয়ে গেছে কি কমিউনিকেশনের একটা ব্যারিয়ার রয়ে গেছে। আমরা খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা চিন্তা করে ফেলি কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু যদি কথা বলা শুরু করি তাহলে কিন্তু বিষয়টা মোটামুটি স্বাভাবিক। এবং যারা একটু সিনিয়র আছে তাদের একটু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। যেমন সন্তানরা ভালো করলে তাদেরকে উৎসাহিত করা দরকার, ইউ আর ডুইং ওয়েল, আই এম প্রাউড অফ ইউ। তারপরে সে মাঝারি মানে করছে, ওকে ঠিক আছে, তারপরে সন্তুষ্ট থাকা যে ঠিক আছে তুমি তো খারাপ কিছু করা নাই, তোমাকে দিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করা সম্ভব, তুমি যেটা করেছো আমি হ্যাপি হয়েছি এবং আমি আরো হ্যাপি হব তুমি যদি আরেকটু ভালো করতে পারো। অর্থাৎ বাচ্চাকে আমরা ফার্স্ট সেকেন্ড হতে কেন বলবো? কারণ ফার্স্ট সেকেন্ড তো একজন দুইজন হবে, বাচ্চা তো প্রথম 10 জনের মধ্যেও থাকতে পারে, কোনো প্রথম 20 জনের মধ্যেও থাকতে পারে। যেমন যদি আমি স্কুলের কথা বলি, যে সমস্ত স্কুলগুলো ভালো স্কুল, দেখা যায় যে ওখান থেকে 200 জন 300 জন প্লাস পাচ্ছে। সুতরাং এখানে ফার্স্ট সেকেন্ড হওয়াটা তো ইম্পর্টেন্ট হচ্ছে যে সে তার মতো করে শিখতে পারছে কিনা, তার ভিতরে মানবিক যে গুণাবলী আছে সেই বৈশিষ্ট্যগুলো ঢুকছে কিনা। যখন এটা ঢুকছে তখন কিন্তু ওই অভিমানের ব্যাপারটা কম হবে। অভিমান কারা করে? সিম্পল যদি এই জায়গাটাতে আসি, হচ্ছে যে যাদের মানে খুব কিছু অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে, আমি পাচ্ছি না, সেখান থেকে তো অভিমান হচ্ছে। কিন্তু যখন তার ভিতরে মানবিক বৈশিষ্ট্যটা তৈরি হবে তখন সে ভাববে যে না, ওই ব্যক্তিটা হয়তো আমাকে অ্যাটেনশন দিতে পারছে না কারণ ও হয়তো কোনো ঝামেলার মধ্যে আছে, বরং আমি ওকে জিজ্ঞেস করে দেখি যে ওর কোনো হেল্প লাগবে কিনা। সিনারিওটা কিন্তু দুই রকম হয়ে গেল। একটা হচ্ছে আমি যখন অ্যাটেনশন পেলাম না আমি অভিমান করতে পারি, এবং কেন অ্যাটেনশন পেলাম না ওটার কারণটা খুঁজে বের করতে পারি। তো এই যে দেখা যায় যে কিছুদিন আগে আমার স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, তো রিসেন্টলি ওদের খুব ফিনান্সিয়াল একটা লস হয়েছে। তো ও খুব ক্লাসে খুব অ্যাটেন্টিভ, কিন্তু দেখা গেল যে রিসেন্টলি সে ক্লাসে অ্যাটেন্টিভ না। তো অ্যাজ এ শিক্ষক হিসেবে আমার কাছে প্রথমে মনে হয়েছে যে অ্যাটেন্টিভ কেন না,
সেই জায়গাটা। কিন্তু আমি আবার যখন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেছি, আমি ওকে ক্লাস শেষে বলেছি, "কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ?" তখন বলেছে, "স্যার আমাদের একটা ফিন্যান্সিয়াল লস হয়েছে, যেটার ফলে আমরা একটা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছি।" তার মানে এইখানে শেয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ যে আমি কি অবস্থায় আছি, আমার অবস্থাটা মন বোঝানো, আবার আমার সারাউন্ডিংস এ যারা আছে তাদের অবস্থাটা বোঝাটা ইম্পোর্টেন্ট। হুম। তার মানে আর আপনি শিক্ষক হিসেবে যদি তাকে এই কথা বলার জায়গাটা উন্মুক্ত করে না দিতেন, তাহলে আপনি কি ধারণা করে নিতেন? এই ছেলেটি আগে ভালো ছিল, এখন অমনোযোগী হয়ে অনুমোদন গেছে। হয়ে গেছে। যেমন আমি গত পরশুদিনই আমার এক স্টুডেন্টকে পেয়েছি। তার অন্য একজন টিচার তাকে আমার কাছে নিয়ে এসছে। ওই ইস্যুটাই ছিল যে সে ক্লাসে খুব অমনোযোগী, দুষ্টুমি করে। আচ্ছা, এখন আমি কথা বলতে গিয়ে দেখলাম যে ওর রেজাল্ট খুব ভালো। এসএসসি, এইচএসসি দুটোতেই সে প্লাস পেয়েছে। সুতরাং এরকম একটা ছেলে কেন দুষ্টুমি করছে? ওর অ্যাপিয়ারেন্স, ফ্যামিলি কন্ডিশন সবই সুন্দর আছে। তো দেখলাম যে ও আসলে মানে ওই যে যেটা হয় যে রিইনফোর্স হচ্ছে। যে কয়েকটা ফ্রেন্ড আছে যারা নিজেদেরকে রিওয়ার্ড দেয় ক্লাসে দুষ্টুমি করতে পারলে। তার মানে হচ্ছে ওই বিহেভিয়ারটা রিইনফোর্স হচ্ছে। আচ্ছা, রিইনফোর্স মানে হচ্ছে ওর জন্য সামথিং পজিটিভ। আর যদি ও না করে তাহলে ওটার জন্য নেগেটিভ। ও তখন ওর সাথে কথা বলছে না। তার মানে এইখানে একটা অভিমানের ব্যাপার পরোক্ষভাবে কাজ করতেছে। তো ওই যে রিইনফোর্সমেন্ট প্যাটার্নটাকে আমি যখন ভাঙার জন্য চেষ্টা করলাম, তখনই দেখলাম যে ক্লাসের পরিস্থিতিটা অনেকটা শান্ত হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। তো আমাদেরকে বুঝতে হবে যে কোন ঘটনার প্রেক্ষিতে কোন ঘটনাটা দায়ী। সেটাকে যদি আমরা মূল জায়গা থেকে টাচ করতে পারি, তখন আমার কাছে মনে হয় যে সমস্যার সমাধানটা আমাদের জন্য সহজ হবে তুলনামূলকভাবে। শুধু অভিমানের কারণে অভিমান, আপনি যেটা বলছিলেন যে ছোট ছোট অভিমান জমতে জমতে আসলে বড় একটা জায়গায় চলে যায়। অনেক ক্ষেত্রে সুইসাইডের মতো ঘটনাও আসলে আমরা এক্সপেরিয়েন্স করেছি। সেই জায়গাটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, এটা ঘটে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর প্রেক্ষিতেই এই ঘটনাটা ঘটে যে সুইসাইডটা ঘটতে পারে। তার মানে যে আমি একটা মানুষ কেন সুইসাইডের ডিসিশন নিচ্ছে যে ওই যে আমি বললাম যে রেজাল্টের ব্যাপারটা। যে হুম, রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হওয়ার অর্থ এই না যে একটা মানুষের সবকিছু শেষ হয়ে গেছে। হুম, তার পক্ষে আবার ভালো করা সম্ভব, আবার পাস করা সম্ভব, অথবা আরো ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু ওই যে তার যে খারাপ জায়গাটা হয়েছে, খারাপ হয়েছে, এখানে তাকে তো কেউ আশ্বস্ত করেনি। সবাই তাকে সমালোচনা করেছে। তার মানে হুম, পৃথিবীতে তার যে আছে, অ্যাকসেপ্টেন্স আছে, সেটা তার পৃথিবীতে তার যে গুরুত্ব আছে, এই গুরুত্বটা কিন্তু সবাই তাকে বোঝাতে পারে নাই। ফলে সে ভেবেছে আমি তো ভ্যালুলেস। আমার রেজাল্ট হুম, খারাপ হচ্ছে, আমার তো কোনো ভ্যালু নাই। সোসাইটিতে আমার সম্মান নাই। সবাই আমাকে কেয়ার করে না। ইমপ্যাক্ট কি হয়েছে? ইমপ্যাক্ট হিসাবে সে হয়তো নেগেটিভ একটা থট করেছে, সুইসাইডের মতো ডিসিশন নিয়েছে। হুম, অথবা ফ্রেন্ডলি রিলেশনের ক্ষেত্রে যখন তার ফ্রেন্ডশিপটা ভেঙে গেছে, অথবা রোমান্টিক রিলেশনের ক্ষেত্রে যখন সেটাকে ব্রেকআপের দিকে চলে গেছে, তার কাছে মনে হয়েছে এইটা ছাড়া আমার লাইফে কোনো অপশন নাই। কিন্তু যে রিলেশনশিপ ডায়নামিক আমরা আলোচনা করলাম যে ক্লোজ টু ডিসট্যান্স, তার ভিতরে যদি ওই আইডিয়াটা থাকতো যে আমার রিলেশনের অনেকগুলো প্যাটার্ন রয়েছে, তার মধ্যে এইটা একটা, এইটাই একমাত্র না। ও ভাবে যে এইটাই একটা। বিশেষ করে অভিমানের ক্ষেত্রে এই চিন্তাটাই আসে যে ওইটাই আমার সবকিছু, ওইটাই আমার সব। আমার যা অ্যাটেনশন সব ওইখান থেকেই পাইতে হবে। এই থটটা আসলে তাকে নেগেটিভ ডিস্ট্রাকটিভ থটের দিকে নিয়ে যায়। এখান থেকে সুইসাইডাল থট, সেলফ ইনজুরি, বা আমি বললাম যে সেলফ কেয়ারের জায়গাটাকে একদম শূন্য করে দেওয়া, যে ঠিকমতো না খাওয়া, ঠিকমতো না ঘুমানো, নিজের মানে যত্নের প্রতি জীবনের প্রতি একটা অভিমান। তখন অভিমান কিন্তু চলে আসে। অভিমানটি কোনো ব্যক্তি বিশেষের উপরে অভিমান তা কিন্তু থাকে না। না, এটা যখন বাড়তে থাকে, কেউ থাকে একটু অভিমানী। তার মানে হচ্ছে তাদের মেন্টাল হেলথ ইস্যুতে শুরু থেকেই কিছু প্রবলেম রয়ে কিছু গেছে। ইস্যু কিছু থাকে যে মানুষ, সেটা কারণে। হয়তো খুব অল্প হ্যাঁ, সংখ্যায়। সঠিক রিসার্চ গবেষণার পরিসংখ্যান আমাদের কাছে নাই। তো এই টাইপের মানুষগুলোকে কিন্তু একটু স্পেশাল কেয়ার দেওয়া লাগে। এটা ডেফিনিটলি। ফ্যামিলি মেম্বারদের, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে কেউ অ্যাটেনশন সিকার থাকতে পারে। এটা তো একটা প্যাটার্ন যে ১০০ জনের মধ্যে ১ জন ২ জন একটু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার করবে। ১ জন ২ জন চুপচাপ থাকবে, কথা বলতে চাবে না, খুব ইন্ট্রোভার্ট থাকবে। আবার মাঝখানের যারা আছে তারা একটু হয়তো মানে তারা সময় সুযোগ পরিস্থিতি অনুযায়ী আচরণ করবে। আমাদের তো ওইটাই খুঁজে বের করতে হবে যে কার একটু স্পেশাল কেয়ার দরকার। অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার করছে মানেও একটা আন্ডারলাইন নিড আছে যেটা পূরণ হচ্ছে না। পূরণ হচ্ছে না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, ওকে হ্যাঁ। কিছু জায়গায় পার্টিসিপেশনের সুযোগ করে দেওয়া। হুম, দেখা যাবে সে অটোমেটিক্যালি অংশগ্রহণ করছে। ইভেন ফ্যামিলিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এইখানে, যে ফ্যামিলির কেউ থাকে একটু অ্যাটেনশন চায়। ও চায় যে সব কাজগুলো সবাই করে দেক। একটু ডিফারেন্ট থাকে। এইটাকে ফ্যামিলিকে একসেপ্ট করে নিতে হবে যে ঠিক আছে, ও একটু ডিফারেন্ট। হ্যাঁ, তবে ওকে আমাদেরকে মোটিভেট করতে হবে যে আদর্শ বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের কাছে যে জায়গাটা মনে হয় যে আদর্শ বিহেভিয়ার, সেটার দিকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব এবং সেখান থেকে ফিরে এসে আসলে আরো বিস্তারিত শুনবো যে কি করব আমরা অভিমান নিরসনের জন্য। প্রিয় দর্শক, বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
প্রমিসেস জানতে চাই দেখছেন আপনারা। আজ কথা হচ্ছে সম্পর্কের নীরব অভিমান এই বিষয়ের উপর। কথা বলছেন সালেহ সিদ্দিকী অনিক। এবার আমরা জানতে চাই যে এই যে বিভিন্ন কারণে অভিমান তৈরি হয়, বিভিন্ন জনের সাথে অভিমান তৈরি হয়, যেটার নানান রকম ইম্প্যাক্ট আছে, বিহেভিয়ারাল ইম্প্যাক্ট আছে, সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফে সেগুলোর ইম্প্যাক্ট আছে। এই অভিমান নিরসনের জন্য আসলে কি করা প্রয়োজন? অনেকগুলো স্টেপ নিতে হবে। আমি যদি ওই একটা দুইটা স্টেপকে খুব গুরুত্বের সাথে আলোচনা করি, প্রথম স্টেপ হচ্ছে যে ফ্যামিলি ডাইনামিক্স এর মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। আচ্ছা। অর্থাৎ ফ্যামিলি একভাবে চলে বিধায় তো অভিমানগুলো তৈরি হয়। তার মানে হচ্ছে ফ্যামিলির আচরণের মধ্যে ফ্যামিলি যেভাবে চলছে সেই চলার ধরনে খানিকটা চেঞ্জ আনতে হবে এবং এই চেঞ্জটা সবাইকে আনতে হবে। একটা ফ্যামিলিতে যদি আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি ধরি যে সেখানে বাবা মা সন্তান সন্তানাদি সহ আছে, এখানে প্রত্যেকের রোলে কিছু চেঞ্জ আনতে হবে এবং ফ্যামিলি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করতে পারে যেটা ফ্যামিলির সবার মধ্যেই, এবং এটার জন্য আলোচনা করাটা গুরুত্বপূর্ণ। যে মাঝে মাঝে ফ্যামিলির একসাথে বসা, টেবিলে বসে একসাথে খাবার খাওয়া বা এক্সটেন্ডেড ফ্যামিলির গেট টুগেদার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ফ্যামিলি বাবা মা ছোট হয়ে থাকছে কিন্তু তারা হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে বা দেশের বাইরে, মাঝে মাঝে যখন একসাথে হবে নিজেদের মধ্যে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করবে, প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো দিয়ে যখন কথা বলবে তখন কিন্তু ওই জায়গাগুলোর গ্যাপটা কমে আসবে। ফলে এই অভিমানের প্যাটার্নটা কমে আসবে হচ্ছে পরিবারে। আচ্ছা, মানে ফ্যামিলি বন্ডিং এর জায়গাটা আরেকটু মানে নার্চারেন্স এর মধ্যে রাখা। ঠিক তাই, অর্থাৎ ইমপ্রুভ না, সবসময় এটা একটা নার্চারিং এর মধ্যে রাখা এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে আজকে আমি একটা গেট টুগেদার করলাম তার মানে এই না যে আগামী 2-3 বছরের মধ্যে কারোর সাথে কোনো কথা হবে না। আজকাল তো টেকনোলজির কিছু পজিটিভ ব্যবহার আমরা করতে পারি, যেমন ফ্যামিলি নিয়ে একটা গ্রুপ হতে পারে, যে ফ্যামিলির একটা ফেসবুক গ্রুপ থাকতে পারে, ফ্যামিলির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে। কারণ ফ্যামিলির অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটে যে ইস্যুগুলোকে আমরা শেয়ার করতে পারি, আমরা নিজেদের মধ্যে কাজিনদের মধ্যে আলোচনা করতে পারি। কারণ আমার একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটা হয়তো আমার বাবার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না, আমার কোনো কাজিন হয়তো সেই সমস্যার সমাধানটা বের করতে পারে। যখন সে জানবে তখনই তো সমস্যাটার সমাধান করবে। তো এই কারণে এই যে আমরা বলছি ফ্যামিলি ডাইনামিক্স, এটার মধ্যে একটু চেঞ্জ আনা, বর্তমান যে টেকনোলজি গুলো রয়েছে সেগুলোর পজিটিভ ব্যবহার কিন্তু আমরা এই যে চেঞ্জ আনার ক্ষেত্রে ইউজ করতে পারি। যে ওই যেটা বললাম যে গেট টুগেদার করা বছর হয়তো একবার সম্ভব, কিন্তু হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকলে, মেসেঞ্জারে একটা গ্রুপ থাকলে আমরা কিন্তু আমার একটা সমস্যার কথা বা আমার একটা ভালো অ্যাচিভমেন্টের কথা আমি লিখে রাখতে পারি। যেমন আমার মনে আছে অনেক বছর আগে আমি একবার খুব অসুস্থ হলাম, তখন আমার কাছে মনে হলো যে আমার খুব উইশ দরকার যে আমি যেন সুস্থ হই। হোয়াট আই ডিড, আমার ক্লাসমেট যারা ছিল ওই মুহূর্তে আমি কিন্তু সবাইকে মেসেজ করেছি যে আমি অসুস্থ, প্লিজ প্রে ফর মি। এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে তার মানে হচ্ছে আমি আমার যে খারাপ লাগার অনুভূতি সেখান থেকে বের হতে চাচ্ছিলাম, আমি কিছু পজিটিভ রিকগনিশন চাচ্ছিলাম, আমার জন্য ভালো কিছু উইশ চাচ্ছিলাম। ফলে কি হলো, এই 10 জনের 10 জনই আমাকে অন্তত ফি আমানিল্লাহ লিখে বা কিছু সুন্দর করে টেক্সট করেছে যাতে আমি সুস্থ হয়ে যাই। আবার এর মধ্যে থেকে 2-3 জন আমাকে কল ব্যাক করে জিজ্ঞেস করেছে কি হয়েছে। তার মানে ওইটা কিন্তু আমাকে অনেক মেন্টাল একটা স্ট্রেংথ দিয়েছে। আমার ফ্যামিলি মেম্বাররা আমার সাথে ছিল, যখন আমার ক্লাসমেটরা আমার সাথে এসেছে, আমার সাথে সহানুভূতি প্রকাশ করেছে, আমি ব্যক্তিগতভাবে ভালো ফিল করেছি। তার মানে এই টাইপের বিষয়গুলো খুব দরকার। তার মানে এখান থেকে যদি আমি একটু আন্ডারলাইং ব্যাপারটা আনি, সেটা হচ্ছে যে আপনি যখন সিক হলেন তখন আপনার এক্সপেকটেশন হচ্ছিল যে কেউ আপনার খবর নেক, কেউ আপনাকে ওয়েল উইশ করুক, এটা আপনার একটা নিড ছিল এবং সেটাকে আপনি প্রকাশ করলেন। এই যে নিড মানে এক্সপেকটেশন, যেটা নিয়ে আমরা শুরু থেকে কথা বলছি, যে একটা না বলা প্রত্যাশা থেকে যায়। তো এই যে প্রত্যাশাটা ছিল সেটা আপনি প্রকাশ করলেন এবং প্রকাশ করার পর আপনি পেলেনও, নানান ভাবে পেলেন। ঠিক তাই, সমস্যা তো ওই জায়গাটাতেই হয় যে আমি কি চাচ্ছি সেটা তো আমি কাউকে জানাতে পারছি না। ফলে আমি যেহেতু জানছি না সেহেতু সমস্যা থেকে যাচ্ছে। যেমন আমি একটা পারিবারিক একটা কেস ডিল করছি, ওখানে একটা ইস্যু তৈরি হলো যে মানে পারিবারিক একটা কাউন্সিলিং সেশনে আমি আছি। ইস্যুটা কি, যে একটা বাসায় নতুন জামাই এসেছে, তাকে কোনো গিফট দেওয়া হয় না। এটা নিয়ে একজনের খুব অভিমান হয়েছে। কিন্তু অভিমান যে হয়েছে, সে কোন প্রোগ্রামে এসছে, সে বেসিক্যালি এসেছিল যে ওই পরিবারের মধ্যে একটা পরিবারের এক মুরব্বী মারা গিয়েছে, তাকে মনে করে 40 একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে নতুন জামাই এসছে। ফলে যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তারা আর আলাদা করে খেয়াল করে নাই যে নতুন জামাই এসছে, কারণ হচ্ছে এটা তো 40 প্রোগ্রাম। কিন্তু যেহেতু সে নতুন জামাইকে নিয়ে এসছে আরেকজন, তাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের কালচারাল যে ফর্মালিটি সেটা করবে, এবং এটা করা হয় না, তার ভিতরে অভিমান তৈরি হয়েছে। সে এইটা আবার যাকে বলা দরকার তাকে না বলে আরেকজনকে বলেছে। ফলে বিষয়টা জটিল হয়েছে, যেটা নিয়ে আমি ফ্যামিলি কাউন্সিলিং এর বিষয়টা নিয়ে ডিল করছিলাম। তো তার মানে এখানে কি দাঁড়ালো, যে ঘুরে ফিরে যে আমি আমার যে নিডটা আছে
সেটা যার কাছে আমি বললে এটা ফুলফিল হবে, তাকে না বলে যদি অন্য কাউকে বলতে থাকি তাহলে অভিমান কিন্তু দু তরফ থেকেই হয়ে গেল। আচ্ছা। কিন্তু যার যার কাছে আমার অভিমান নিডটা ছিল, তার সাথে যদি আমি শেয়ার করতাম যে আমি আমার মেয়ের জামাইকে নিয়ে আসবো, পারলে তোমরা কিছু গিফট ওর জন্য রাখার ব্যবস্থা করো। যদি আমি জানি এটা 40 প্রোগ্রাম, তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। তার মানে আমি এক্সপেক্ট করতেছি সেটা প্রকাশ করতেছি না, আবার প্রকাশ করলে অন্য কারো কাছে প্রকাশ করতেছি, ফলে জটিলতা আরো বাড়তেছে। তো এইখানে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টিমেসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইন্টিমেসি যদি ঠিক হয়, আমরা ইন্টিমেটলি যদি সবকিছু শেয়ার করতে পারি, আস্থার জায়গাটা তৈরি করতে পারি, তখন দেখা যাবে যে সম্পর্কটা উন্নয়ন ঘটছে। একটু কমিউনিকেশন প্যাটার্ন নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, কমিউনিকেশন প্যাটার্নের জায়গাটা আমার কাছে মনে হয় অ্যাসার্টিভ কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভনেস এর মূল কথা হচ্ছে যে হাউ টু সে নো টু আদার্স। যে আমি কাউকে না করছি, কিন্তু সেটা কিভাবে কত সুন্দর করে না করছি, তাকে বোঝানো যে যে সামর্থ্যটা আমার নাই সেটা কিন্তু আমি করতে পারবো না। তো সেই জায়গাটা বোঝানোটা গুরুত্বপূর্ণ। আরেকটাও যেমন আপনি যেটা বললেন যে আমি এই অনুষ্ঠানটাতে যাচ্ছি, আমার একটা প্রত্যাশা হচ্ছে যে আমার নতুন জামাইকে নিয়ে যাচ্ছি, সেখানে একটা কিছু ব্যবস্থা থাকুক। এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ কমিউনিকেশন, যে আমি আমার প্রত্যাশাটাকে সামনের টেবিলে নিয়ে আসলাম। উনি কিন্তু ওই যে এইটা করেন নাই, নিয়ে আসেন নাই, কিন্তু যখন ওই প্রত্যাশাটা পূরণ হয় না তখন কিন্তু সে তার রিয়াকশনটা করেছে, তার রিয়াক্ট সে করেছে, ফলে কিন্তু সম্পর্কটা আরো অবনতি ঘটেছে। যদি সে এটাকে সুন্দর করে প্রকাশ করতো যে কিছু করা যায় কিনা, দিতে হবে এরকম কোনো কথা না, কিন্তু শেয়ার তো করতে পারতো। আমার মেয়ের জামাইকে নিয়ে আসছি, সে নতুন প্রথমবারের মতো এই ফ্যামিলিতে আসতেছে, তার জন্য কোনো গিফটের ব্যবস্থা আপনাদের পক্ষ থেকে রাখা যায় কিনা, যে বাসায় সে আসছে সেখানে সে বলতে পারতো। ফলে বললে কোনো না কোনো একটা ওয়ে বের হতো, একটা চিন্তা করে, একটা আলোচনা করে একটা জায়গা তৈরি হতো। কিন্তু বলা হলো না, কিন্তু এক্সপেকটেশনটা ঠিক থাকলো। তো এইখানে সত্যি আপনি এটা খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন যে অ্যাসার্টিভনেসটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ ওয়েতে আমাদেরকে আমাদের নিডটাকে প্রকাশ করতে হবে। যেমন আমি ভালো রেজাল্ট করতে চাই, এটা আমার নিড। তো এটার জন্য আমি আমার শিক্ষককে বলতে পারি যে স্যার আমি ভালো রেজাল্ট করতে চাই। স্যারেরও নিড যে তোমাকে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে প্রপারলি খাতা লিখতে হবে, অ্যাসাইনমেন্টটা প্রপারলি জমা দিতে হবে, ক্লাসটা প্রপারলি করতে হবে। কারণ টিচারের আবার নিড যে তুমি ভালো রেজাল্ট করার যে শর্তগুলো আছে সেটা অ্যাসার্টিভ ওয়েতে স্টুডেন্টকে বোঝানো। তার মানে ওভার এক্সপেকটেশন যেন তৈরি না হয় যে আমি স্টুডেন্ট মনে করবে যে স্যার আমাকে ফেভার করতে পারে, করলো কিনা, এরকম চিন্তা যেন স্টুডেন্টের না হয়। শুরু থেকে তাকে অ্যাসার্টিভলি বোঝানো যে দেখো তুমি ভালো রেজাল্ট করতে চাইলে পাস করাটা একরকম ব্যাপার, আর ভালো রেজাল্ট করাটা আরেক রকম ব্যাপার। ভালো রেজাল্ট করতে চাইলে তোমাকে সেমিস্টারের শুরু থেকেই বা শিক্ষাবর্ষের শুরু থেকে পড়াশোনা করতে হবে। পাস করতে চাইলে তুমি হয়তো 1 মাস 2 মাসে কভার করতে পারবে। সুতরাং এই অ্যাসার্টিভ কমিউনিকেশন গুলো যখন হতে থাকবে, তারপর ইউনিভার্সিটি গুলোতে ওরিয়েন্টেশন গুলো খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোতে জেনারেল রুলস এন্ড রেগুলেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব ওরিয়েন্টেশনটা গুরুত্বপূর্ণ। কারণ এই ডিপার্টমেন্ট গুলো বোঝাবে স্টুডেন্ট যে তোমাকে এইভাবে চলতে হবে। কারণ ওই যে যেটা বললাম যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিজস্ব সংস্কৃতি আছে, প্রত্যেকটা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব সংস্কৃতি আছে। তো ওইখানে মান অভিমানের ব্যাপারটা চলতেই পারে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হয় এবং প্রপারলি অ্যাড্রেস করা দরকার। করলে কি হয় যে আমি একটু আগে শেয়ার করলাম যে দুষ্টুমি করতে, এরকম একটা স্টুডেন্টের যে ওদের দুষ্টুমি চক্রটা ছিল, ওইখানে যখন খুব পোলাইটলি আমরা অ্যাসার্টিভলি কাজ করেছি তখন কিন্তু চক্রটা ভেঙে গিয়েছে। তো ওইটা ভাঙাটা গুরুত্বপূর্ণ। আবার যদি পজিটিভ চক্র গড়াটাও গুরুত্বপূর্ণ, যেখানে সবাই পড়াশোনা নিয়ে কম্পিটিশন করবে, কোন একটা জিনিস ইনোভেশন নিয়ে কম্পিটিশন করবে, কোন একটা ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে কম্পিটিশন করবে। এটাকে কি বলবো যে সুকুমার বৃত্তি বিকাশের জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যখন কাজ করবে, যখন কারো ভালো আবৃত্তিকে করতে পারে, উপস্থাপনা করতে পারে, এইরকম পজিটিভ ভাইব গুলো তৈরি করে দেওয়া, তখন এই অভিমানের বিষয়টা আসবে না। আর একটা বিষয় যে যেভাবেই থাকুক না কেন ওকে একসেপ্ট করা। সবাই ভালো করবে না, কেউ কেউ ভালো করবে, কেউকে আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করতে হবে, আবার যারা ভালো করছে না তাদেরকে উৎসাহিত করতে হবে। ওকে তোমাদের ভিতরে সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, তোমরা নিজেদের মানে ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাও, কাজ করো, সফলতা তোমাদেরও আসবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় অভিমান নিয়ে আমরা আজকে অনেক বিস্তারিত আলাপ করেছি এবং সেখান থেকে হয়তো আমাদের দর্শকরা কিছু না কিছু নেওয়ার মতো বেশ অনেক ইনফরমেশনও পেয়ে যাবেন। আজকে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।